আসসালামু আলাইকুম। আজকের বাংলা আলাপে স্বাগত। আমাদের আজকের আলাপের বিষয় কর্মধারয় সমাস। আমরা ইতোমধ্যে সমাসের প্রাথমিক আলাপ করেছি, সমাসের প্রকারভেদ আলাপ করেছি, দ্বন্দ্ব সমাস আলাপ করেছি, তৎপুরুষ সমাস আলাপ করেছি। এর এই ধারাবাহিকতায় আজ আমরা কর্মধারয় সমাসের বিস্তারিত আলাপ করব। কর্মধারয় সমাস কি? কর্মধারয় সমাস হচ্ছে বিশেষণ বা বিশেষণ ভাবাপন্ন এর সাথে বিশেষ্য বা বিশেষ্য ভাবাপন্ন এর একটি সমাস। এই দুই পদের সমাস, এটাই হচ্ছে কর্মধারয় সমাস। এই সমাসে পর পদের অর্থের প্রাধান্য থাকবে। কর্মধারয় সমাসে পর পদের অর্থের প্রাধান্য থাকবে। বাংলা ভাষার পণ্ডিতের মতে কর্মধারয় সমাস 5 প্রকার। 1. সাধারণ কর্মধারয় সমাস। 2. মধ্যপদলোপী কর্মধারয় সমাস। 3. উপমান কর্মধারয় সমাস। 4. উপমিত কর্মধারয় সমাস। 5. রূপক কর্মধারয় সমাস। আমরা সবগুলো প্রকারের বিস্তারিত আলাপ করব। প্রথমে আমরা সাধারণ কর্মধারয় সমাসের আলাপ করছি। সাধারণ কর্মধারয় সমাসের মধ্যে কিছু বৈচিত্র্য রয়েছে, যেমন প্রথমে বিশেষণ পদ, বিশেষণ অর্থাৎ অ্যাডজেক্টিভ, এবং পরে বিশেষ্য, এরকম যেগুলো আছে সে উদাহরণগুলো আমরা আলাপ করছি। যেমন মহান যে নবী, মহানবী, মহান এটা মহা হয়ে যায়, মহান যে নবী, মহানবী। মহৎ যে আত্মা, মহাত্মা। কাঁচা যে কলা, কাঁচকলা। এগুলো হলো বিশেষণ প্লাস বিশেষ্য এর উদাহরণ। এরপরে আছে বিশেষণ প্লাস বিশেষণ, যেমন যে চালাক সেই চতুর, চালাক চতুর। চালাকও একটি বিশেষণ, চতুরও একটি বিশেষণ। যা কাঁচা তাই মিঠা, কাঁচা মিঠা। কাঁচাও একটি বিশেষণ, মিঠাও একটি বিশেষণ। বিশেষ্য প্লাস বিশেষণ। সিদ্ধ যে আলু, আলু সিদ্ধ। এখানে আলুটা প্রথমে বিশেষ্য, এরপরে সিদ্ধ, সিদ্ধটা হলো বিশেষণ, একটা অবস্থা। বাটা যে হলুদ, হলুদ বাটা। হলুদ এটা একটা নাম, এটা একটা বিশেষ্য, এবং বাটা এটা একটা অবস্থা, বিশেষণ। এরপরে হচ্ছে দুটো বিশেষ্য, যেমন বিশেষ্য প্লাস বিশেষ্য। যিনি মৌলভী তিনি সাহেব, মৌলভী সাহেব। মৌলভীও একটি বিশেষ্য, সাহেবও একটি বিশেষ্য। যিনি জজ তিনি সাহেব, জজ সাহেব। জজ একটি বিশেষ্য, সাহেবও একটি বিশেষ্য। এভাবে আমরা বলতে পারি মৌলভী সাহেব, জজ সাহেব। এরপরের প্রকার হচ্ছে মধ্যপদলোপী কর্মধারয়। মধ্যপদ মানে মধ্যের পদটা লোপ পাবে, মধ্যের যে পদ থাকবে সেটি লোপ পাবে। যেমন সিংহ চিহ্নিত আসন। ব্যাসবাক্যে আছে সিংহ চিহ্নিত আসন, এই চিহ্নিত এটা লোপ পেয়েছে, সিংহাসন। জয় সূচক ধ্বনি, জয় ধ্বনি। সূচক এটা লোপ পেয়েছে, জয় ধ্বনি। সাহিত্য বিষয়ক সভা, সাহিত্য সভা। বিষয়ক এটা লোপ পেয়েছে। পরীক্ষা সংক্রান্ত সূচি, পরীক্ষা সূচি। সংক্রান্ত এটা লোপ পেয়েছে। স্মৃতি রক্ষার্থে সৌধ, স্মৃতি সৌধ। রক্ষার্থে এটা লোপ পেয়েছে, এটা হলো স্মৃতি সৌধ। আমাদের পরবর্তী কর্মধারয় সমাস হচ্ছে উপমান কর্মধারয় সমাস, উপমিত কর্মধারয় সমাস, রূপক কর্মধারয় সমাস। আমরা এটি ছক আকারে পড়ব, তাহলে আমাদের এটা বুঝতে খুবই সুবিধা হবে। আমাদেরকে প্রথমে জানতে হবে যে উপমান এটা কি। উপমান অর্থ তুলনীয় বস্তু, যার সাথে তুলনা করা হয়।
উপমিত যাকে তুলনা করা হয়, আর রূপ এটা হচ্ছে অভেদ, মানে একই, কোনো ভেদাভেদ নাই, এক এক হিসেবে তুলনা করা হয়, যে এই দুটা জিনিস অভেদ, এই দুটো একই, এরকম যেটা হয় সেটাকে বলে রূপ। আমরা পুরোগুলো আলাপ করছি। প্রথমে উপমান কর্মধারয় সমাসের মধ্যে প্রথমে উপমান পদ থাকবে, এরপরে একটা সাধারণ ধর্ম থাকবে, এবং সমস্যমান পদের মাঝখানে ন্যায় বা মত এটা ব্যবহৃত হবে। উপমান কর্মধারয় সমাসে একটি বিশেষণ থাকবে এবং একটি বিশেষ্য থাকবে। বিশেষণটি পূর্ব পদেও থাকতে পারে, পর পদেও থাকতে পারে, তবে অবশ্যই থাকবে। বিশেষণ যদি না থাকে তাহলে সেটা উপমান কর্মধারয় হবে না। যেমন আমরা উদাহরণে বলি, কাজলের ন্যায় কালো, কাজল কালো। কুসুমের ন্যায় কোমল, কুসুমের মতো কোমল, মানে কুসুম কোমল। এখানেও দেখবো আমরা কোমল এটা একটা বিশেষণ, একটা অ্যাডজেক্টিভ। তুষারের ন্যায় শুভ্র, তুষার শুভ্র, শুভ্রটা একটা বিশেষণ, অ্যাডজেক্টিভ, একটা অবস্থা, সাদা। অরুণের ন্যায় রাঙা, অরুণ রাঙা, রাঙা এটা একটা বিশেষণ। তাহলে আমরা বুঝতে পারছি উপমান কর্মধারয় সমাসে অবশ্যই একটি বিশেষণ থাকবে, এবং সেখানে আমরা এই সাধারণ ধর্মটাকে পাবো। সাধারণ ধর্ম বলতে এটা কি, যেমন অরুণ এর মতো রাঙা, একজন মেয়ের মুখ অরুণ যেমন একটা রাঙা হয়, অরুণের মতো রাঙা। তুষারের ন্যায় সাদা, কুসুমের মতো কোমল নরম। এই কোমল নরম এটা হচ্ছে বিশেষণ, এবং এটাই একটা ধর্ম, সাধারণ ধর্ম, যে দুজনেরই একটা ধর্ম থাকে। আমরা এগুলো দিয়ে কিন্তু তুলনা করি। আর উপমিত কর্মধারয় সমাসের মধ্যে উপমান পদ এবং উপমেয় থাকবে। এখানে সাধারণ ধর্ম এটার উল্লেখ থাকবে না। সমস্যমান পদের শেষে সাধারণত ন্যায় বা মত থাকে, তবে সমস্যমান পদের মাঝেও ন্যায় বা মত এটা থাকতে পারে, কিন্তু সাধারণত শেষে থাকে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্থক্য হচ্ছে উপমিত কর্মধারয় সমাসে দুটোই বিশেষ্য থাকে, এখানে বিশেষণ থাকে না, দুটোই বিশেষ্য থাকে। যেমন পুরুষ সিংহের ন্যায় সিংহ পুরুষ, সিংহ একটি নাম বা বিশেষ্য, পুরুষও একটি নাম বা বিশেষ্য, পুরুষ সিংহ। এখানে সিংহের মতো সাহসী এটা হতে পারে, তো সাহসী এটাকে কিন্তু সরাসরি এখানে উল্লেখ করা নাই, মানে সাহসী ধর্মটা এখানে উল্লেখ করা নাই, এখানে দুটোই বিশেষ্য, সিংহ পুরুষ। মুখ চন্দ্রের ন্যায়, চন্দ্র মুখ, চন্দ্র মানে চাঁদ, এটাও একটা নাউন বা বিশেষ্য, মুখ এটাও একটা বিশেষ্য, চন্দ্র মুখ। এখানেও মানে কি সুন্দর, একটা সৌন্দর্য বোঝাচ্ছে, একটা গুণ, যে একটা সুন্দর, এই সুন্দর কথাটা উল্লেখ নাই, মানে সাধারণ গুণের কথা উল্লেখ নাই। কমল রক্তের ন্যায়, মানে রক্ত কমল, কমল একটা ফুল রক্তের মতো লাল, এখানে লাল এটা কিন্তু উল্লেখ নাই, রক্ত কমল। ফুলের মতো কুমারী, ফুল কুমারী, এখানেও ফুলের যে গুণ
সেটার উল্লেখ নেই, মানে সাধারণ যে ধর্ম গুণ এটার উল্লেখ নেই, দুটোই হলো বিশেষ্য। আমরা এই দুটো পার্থক্য খুব ভালোভাবে মনে রাখবো যে উপমান কর্মধারয় সমাসে একটি বিশেষণ অবশ্যই থাকবে, বিশেষণ অর্থাৎ সাধারণ গুণের উল্লেখ থাকবে, এবং এর সমস্যমান পদের মাঝখানে ন্যায় বা মত হবে, এবং উপমিত এক্ষেত্রে দুটোই বিশেষ্য হবে এবং সমস্যমান পদের সাধারণত শেষে ন্যায় বা মত হবে, যেমন ন্যায় ন্যায় ন্যায়, কিন্তু মাঝখানেও হতে পারে, কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রে জানি যে এটা শেষে হতে পারে। আরেকটি হচ্ছে রূপক। রূপক মানে দুটো জিনিস একই, তুলনা করার সময় বলবো যে এইটাই, মানে অভেদ, এদের মধ্যে কোনো ভেদাভেদ নাই। এবং এই উপমেয় এবং উপমান মানে যার সাথে তুলনা করছি, যাকে তুলনা করছি, দুটোর মধ্যে কোনো ভেদাভেদ নাই, দুটো একই জিনিস, এবং মাঝখানে একটা রূপ শব্দটা বসে, রূপ শব্দটা বসে মাঝখানে। আর এটার ক্ষেত্রেও সমস্যমান পদের মাঝখানে রূপ বসে এবং সমস্যমান পদ দুটি বিশেষ্য হয়, এখানেও কোনো বিশেষণের উল্লেখ থাকে না। যেমন মন রূপ মাঝি, মন মাঝি, যেন আমার মনটা মাঝির মতো। ভব রূপ নদী, ভব নদী, এটাও একদম বোঝাচ্ছে যে আমার ভাবনাটা নদীর মতো। ভব জীবন, জীবন যে আমার জীবনটা নদীর মতো। প্রাণ রূপ পাখি, আমার প্রাণটা পাখির মতো, যে কোনো সময় এই পিঞ্জর থেকে উড়ে যেতে পারে, পিঞ্জর থেকে উড়ে যেতে পারে। প্রাণ রূপ প্রিয় মানে প্রাণ প্রিয়, আমার প্রাণ যেমন আমার কাছে প্রিয়, তুমিও আমার কাছে তেমন প্রিয়, প্রাণ প্রিয়।